আসে। আমি তো মামামকে বলেই দিয়েছিলাম ও যাতে না আসে। জাঙ্কুক, এটা কেমন আচরণ বাবা? মা, আমি এখন কলেজে যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে, এই বিষয়ে বাড়ি এসে কথা বলবো। ছেলেটা কথাটা বলে সোজা কটকট করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেটা চলে যেতেই তে হু হু করে কান্না করে দেয়। তা দেখে ছেলেটার মা তের কাছে এসে তের মাথায় হাত বুলিয়ে বলল, কান্না করিস না তে, তুই তো জানিস তোর জাঙ্কুক ভাই এমনই। কিন্তু মামুনি, জাঙ্কুক ভাই সব কাজিনদের সাথে ভালো আচরণ করে, আমার সাথে কেন খারাপ আচরণ করে? আচ্ছা থাকতে, আমি বকে দেব, তুই এখন কান্না না করে যা, ফ্রেশ হয়ে আই, আমি খাবার দিচ্ছি। পিতার মামুনির কথা শুনে সোজা সিঁড়িতে উপরে চলে গেল। তে ফ্রেশ হয়ে নিজে এসে দেখে তার মামুনি তার জন্য খাবার রেডি করছে ডাইনিং টেবিলে। তে সোজা টেবিলে গিয়ে বসলো। মামুনি, ওই বুড়ো আর বুড়িটা কোথায়? তে এখনো সেই দুষ্টামিটা গেল না। ওনারা তোমার দাদা দাদি হয়, ওনারা হাঁটতে বেরিয়েছে সকালে। তে দুষ্ট একটা হাসি দিয়ে খাবার খেতে শুরু করলো। খাবার শেষ করে তে নিজের রুমে গিয়ে রেস্ট নিল। বিকেলে ঘুম থেকে উঠে তে লিভিং রুমে আসে। আসতে দেখে জাঙ্কুক সোফার উপর বসে ল্যাপটপে যেন কি করছে। তে ঘুম ঘুম ফেসে জোরে জোরে মামুনি বলে ডাকতে লাগলো। এমন আওয়াজ শুনে জাঙ্কুক বিরক্ত হয়ে পিছনে তাকাতেই দেখে তের চুলগুলো এলোমেলো হয়ে আছে, জামার একদিক দিয়ে কুচকানো। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে সে সোজা চলে এসেছে এখানে। হ্যাঁ রে তে, কি হয়েছে? এই কি অবস্থা? ফ্রেশ হয়ে আয় তুই। মাইয়া গো মাইয়া, এ মাইয়া, তুই ঘুম থেকে উঠে না এখানে চলে আইসোস? হ্যাঁ, এই কি অবস্থা, এই কি তোর হাল? হ্যাঁ, তে কথাটা শুনে দৌড়ে তার দাদিকে জড়িয়ে ধরে বলে, আরে বুড়ি, তোমাকে কতদিন পরে দেখছি, তোমাকে আমি খুব মিস করি বুড়ি। তুমি যখন দেশে থাকতে তখন যে আমার পিছনে কত লাগতে বুড়ি, তোমাকে সত্যি অনেক মিস করি। এই এই মাইয়া, এই সারি তুই কারে কস বুড়ি? হ্যাঁ, আমারে দেখ, তোর থেকে আমি জোয়ান আসছি, রসে টলটম্বার আমার শরীর দেখ। বুড়ি, সাইটের ঘরে গেছো তুমি, এখনো নিজেকে যুবতী বলো? হ্যাঁ, কোন দিক থেকে তুমি যুবতী? দেখো তো আমি যুবতী, আমার এখনো বিয়ে হয় নাই, না হয়েছে বাচ্চা কাচ্চা। তোমার মতন কি আমি বাচ্চা কাচ্চা পয়দা করেছি নাকি এখনো? আমার এখনো বিয়েই হয় নাই। ওমারে মা, এই সেরে কিতা কয়, তোর এক্ষুনি বিয়া দিমু তারা। ইস বুড়ি, এতদিন আমার বউয়ের কথা বুঝে না তুমি? যত তাড়াতাড়ি সম্ভব, আমার দ্বারাই পড়ালেখা আর হচ্ছে না। জাঙ্কুক এতক্ষণে তে আর লিসার কথা বসে বসে গিলছিল, কিন্তু এখন তার প্রচন্ড মেজাজটা খারাপ হয়ে গেল। সে জোরে একটা ঝাড়ি দিয়ে বলে, কি হচ্ছে এখানে? আমি এখানে কলেজের কাজ করছি, আমাকে কাজ করতে দাও। হঠাৎ লিসা তার নাতির মুখে এমন কথা শুনে মুচকি হাসলো, তারপরে তের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে শুরু করলো। তোমার যদি এত সমস্যা হয় তাহলে তুমি নিজের রুমে গিয়ে কাজ করতে পারছো না? লিভিং রুমে সবাই তো বসে আড্ডা দেওয়ার জন্য, আমি এতদিন পরে এসেছি, আমি তাদের সাথে কি তোমার জন্য কথাও বলতে পারবো না নাকি? কি আজব, নিজের ঘরে গিয়ে কাজ করো। তের এমন কথা শুনে জাঙ্কুক প্রচন্ড ক্ষেপে গেল। সে উঠে দাঁড়ালো, তারপরে তের হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। এরো জাঙ্কুক, আস্তে ধর, তে হাতে ব্যথা পাইতাছি, আস্তে ধরে ওরে লইয়া যা, টানাটানি করার কি আছে, ও তো তোরই। এই বুড়ি, তুমি কি কইলা? আমি জাঙ্কুকের মানে? আমি কোনোদিন এই খুবিসের না। জাঙ্কুক নিজের রুমে তেকে ঢুকিয়ে দরজাটা লক করে দেয়, তারপরে তের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, নে এবার কথা বল, এবার মুখ বোবা হয়ে গেল কেন? আমার সামনে এবার কথা বল, বলছিস না কেন? চুপ কেন? কথা বল। ও মা গো মা, আমার জাঙ্কুক ভাই আমাকে মারছে। জাঙ্কুক তের এমন আচরণে হতবাক হয়ে গেল। সে তের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলে, এই তোকে আমি কখন মারলাম? আমি তো তোর গায়ে টাচ করিনি, এত বড় নাটকবাজ তুই একটা। জাঙ্কুকের এমন কথা শুনে তে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে
করে জাঙ্কুকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে। তে জাঙ্কুকে জড়িয়ে ধরার সাথে সাথেই জাঙ্কুকের হুঁশ ফেরে। সে জোরে একটা তেকে ধাক্কা দিয়ে বলে, আমার রুম থেকে বেরিয়ে যাবে, কোনোদিনও আমার রুমে আসবে না। হয়ে গেছে আমার তোমার রুমে আসার জন্য আমার শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যার কারণে জড়িয়ে ধরেছি। তুমি আমার অন্য কিছু ভেবো না, ফালতু ছেলে কোথাকার। জাঙ্কুকে একটা ভেঙচি কেটে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে গেল। রাগে গজগজ করে তে জোরে জোরে বলতে লাগলো, নিজেকে কি মনে করে কে জানে, সাদা খরগোশ একটা, হনুমান যত সব। তে রাগে গজগজ করে লিভিং রুমে বসে। তখনই তার দাদি তার পাশে বসে বসে সুপুরি কাটছিল। তেকে আমার রাগে দেখে তার দাদি হাসতে হাসতে বলে, কি রে তে, আমার নাতনি তোরে কি দিল? কোনো মিষ্টি টিষ্টি দিছে নাকি? এই বই একদম চুপ, কিসের মিষ্টি? হ্যাঁ, তোমার ওই নাতি সাদা খরগোশ। এই তে, তুই আমার ভাইয়ের নামে এসব কি বলছিস? হ্যাঁ, এগুলো সবাই মেনে নিলে কিন্তু আমি নিব না। আমার একটা মাত্র ভাই, ওর সম্পর্কে কোনো বাজে কথা শুনতে চাচ্ছি না আমি। ওরে আইসে রে ভাইয়ের চাম চালারে, তুই কে বানাইছিস ওই সাদা খরগোশ নাকি? হ্যাঁ, ভাইয়ের সাপোর্ট আমার সাথে গাবি না রে শাকচুন্নি। সেটা বলি তে জিমিনের চুল ধরে টানতে শুরু করলো। জিমিনও কি কম যায় নাকি, সেও তের চুল ধরে টানতে শুরু করলো। দুজনের মধ্যে তুমুল মারামারি চলছে। এক সময় দুজনেই মারামারি করে ক্লান্ত হয়ে বসে পড়ে। পরের দিন সকালে তে রেডি হয়ে নিচে নামে। নিচে নামতেই দেখে ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। তে ডাইনিং টেবিলে বসতে মিস্টার কিম নামজুন তের দিকে তাকিয়ে বলে, কেমন আছো মামুনি? আর সরি, আগে থেকে সরি বলে নিচ্ছি, কারণ কালকে আমি অনেক রাত করে বাড়িতে ফিরেছিলাম, এই জন্য তোমাকে আর ডিস্টার্ব করতে চাইনি। ইটস ওকে মামা, আমার কোনো সমস্যা নেই। তো তোমার ঘুম কেমন হয়েছে? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? তে ডাইনিং টেবিলে বসে থাকা জাঙ্কুকের দিকে আর চোখে তাকিয়ে বলে, সবকিছু ঠিক আছে মামা, কিন্তু তোমাদের বাড়িতে একটা নোংরা জিনিস আছে, ওটা কি তোমার ডাস্টবিনে ছুঁড়ে ফেললেই তো হয়। এই কি তে, নোংরা জিনিস? জিনু, তুমি নোংরা জিনিসটা ফেলে দাওনি? নামজুনের মুখে এমন কথা শুনে তে জোরে করে হেসে দেয়। তা দেখে জাঙ্কুক বিরক্ত হয়ে তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। ড্যাড, তোমার চোখে কি ধুলো পড়েছে নাকি? আসল ময়লা তো তোমার সামনে বসে গিলছে, ওকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারছো না? এই সাদা খরগোশ, তুই কি বললি? আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে না, তোকে ডাস্টবিনে ফেলবে, তুই তো একটা খড়কুটো। শালির ঘরে শালি, আমি নাকি খড়কুটো? আমার বাড়িতে বসে গিলছিস, আবার আমাকেই বলছিস খড়কুটো? তোর একদিন কি আমার একদিন আছে। সাদা খরগোশ, তুই কি ভয় পাই? আয় দেখি, এই তুই সামনে আয় তুই। তের কথা শুনে জাঙ্কুক খেপে যায়। জাঙ্কুক তের সামনে গিয়ে তেকে ডাইনিং টেবিল থেকে উঠিয়ে দাঁড় করায়। তারপরে, এইবার সাহস থাকলে আরেকবার বল, বল আমি খড়কুটো, আরেকবার বল। দাদি শুনছো, মনে হচ্ছে কিছু একটা ফাটবে। কি বলো? জিমিন, চুপচাপ দেখ, এদের কাহিনী তো আমার বড্ড বেশি ভালো লাগে। সাদা খরগোশ, এখানে কি হচ্ছে কি? তে, জাঙ্কুক, থামো। ধাত, সকাল সকাল মুডের 12টাই বাজিয়ে দিল। তোমরা থাকো, আমি কলেজ যাচ্ছি। সাদা খরগোশ কোথাকার। কথাটা আসতে বললেও জাঙ্কুক তা শুনে ফেলে। জাঙ্কুক দরজার সামনে থেকে এসে তের হাত ধরে টানতে টানতে বাইরে থেকে বেরিয়ে যায়। এই সাদা হনুমান খরগোশ, বলছি আমার ছাড়, আমার হাত ছাড়, আমার লাগছে খরগোশ। শালির ঘরে শালি, তোকে আজ বোঝাবো এই জাঙ্কুক কি জিনিস। ছেলে মেয়ে দুটো বয়সেই বাড়ছে, কিন্তু ব্রেন ওদের এখনো বাচ্চাদের মতন। এতক্ষণ সব চুপচাপই বসে হজম করছিল মিস্টার পার্ক বকুম। সে চুপচাপই খাবার খাচ্ছিল। হঠাৎ নামজুনের এমন কথা শুনে পার্ক বকুম মাথা তুলে তাকালো নামজুনের দিকে। তারপরে নামজুনকে উদ্দেশ্য করে বলে, নামজুন, বিয়ের ব্যবস্থা করো। আল্লাহ গো আল্লাহ, কি করেন আপনি? এই বয়সে বিয়ে করবেন? আমারে ছাইরা যাবেন আপনি? আমি আমার বিয়ের কথা বলছি না লিসা, আমি তে আর জাঙ্কুকের বিয়ের কথা বলছি। কিন্তু বাবা, তে এই বিয়েতে কি রাজি হবে? আর জাঙ্কুক? আমার তো মনে হয় না। নামজুন, কথা বাড়িও না, যা বলছি তাই করো, যত দ্রুত সম্ভব শুরু করে দাও। ঠিক আছে বাবা, আমি 3 তারিখ দেখছি। আমি জানতাম নামজুন, তোমার দ্বারা কোনো কাজ হবে না, 3 তারিখ
শুরু করে দাও আমার সামনে দেখা কথা না বলে। কিন্তু বাবা আপনি কি এর বাবা মার সাথে কথা বলেছেন? এই বিষয়ে তাদেরও মতামত প্রয়োজন। জিন, এই পরিবারের কর্তা আমি, আমার কথাই শেষ কথা, কারোর অনুমতির প্রয়োজন নেই আমার। বেগমের কথা শুনে সবাই চুপচাপ হয়ে গেল। এই মানুষটা কখন কি বলে ঠিক ঠিকানা নেই, তবে যে কথাটা বলবে সেই কথাটা করেই ছাড়বে। তার কথার বিরুদ্ধে পরিবারের কেউ যেতে পারে না। নামজুন খাওয়া টেবিল থেকে উঠে চলে গেল। সে জানে এখন তার হাতে অনেক কাজ, তাই তো সে এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভাইয়া আর করবো না তো, আমার তো লাগছে ভাইয়া, এই রোদে আমি শেষ হয়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও ভাইয়া। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর জাঙ্কুককে এইসব কথা বলছে, কিন্তু জাঙ্কুকে যেন কোনো কিছুই যায় আসছে না। সে আই ডোন্ট কেয়ার মুভ নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দূরেই একটা গাছের সাথে বাঁধা আছে তে। আমাকে তোর সামনে কান্না করা বৃথা। হে আল্লাহ, এই কবিশের কপালের জন্য একটা পেট্রি মার্কা বহু ছোটে, ওকে যেন উঠতে বসতে ঝাড়ুর বাড়ি দেয়। জানতাম তোর এই কান্না ক্ষণস্থায়ী, ঢঙ্গি মহিলা কোথাকার, শকুনের দোয়ায় গরু মরে না। আমার বউ তো হবে তোর থেকে বেশি সুন্দরী আর বেশি স্মার্ট, তোর মতন খুবিস নাকি? জেগে জেগে স্বপ্ন দেখ ধরা খরগোশ, তোর কপালে বউ চলবে কিনা এইও সন্দেহ আছে। দুই প্রান্তে দাঁড়িয়ে দুজন এখনো অনাবরত ঝগড়া করে যাচ্ছে। এমন সময় জাঙ্কুকের ফোনে একটা কল আসে। দাদু ভাই, তুমি কোথায় দাদু ভাই? কেন, কি হয়েছে? আমি আছি একটা পার্কে দাঁড়িয়ে। দাদু ভাই, তোমার লাইকা খুশির একটা সংবাদ আছে, তাড়াতাড়ি বাড়িতে আও। কেন, কি হয়েছে ফোনে বলো। না না দাদু ভাই, সকলে বাড়িতে তাড়াতাড়ি চলে আও, তুমি তেরে লইয়াও। জাঙ্কুক লিসা বেগমের কলটা কেটেই দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে দিকে তাকিয়ে বলে, এই যাত্রায় বেঁচে গেলি যে তুই, না হলে আমার তো পরিকল্পনা ছিল সারাদিন এইখানে তোকে বেঁধে রাখবো। খুবই সুথাকাশ। টিয়ার জাঙ্কুক বাড়িতে এসে পৌঁছায়। জাঙ্কুকের মায়ের দিকে তাকাতেই দেখলো মিসেস জিন কার সাথে যেন ফোনে কথা বলছে। এরো টিয়ার জাঙ্কুক, মোর রুমে আই, তোগুলোকে আমার কথা আছে একটা জরুরি। টিয়ার জাঙ্কুক বাধ্য হয়ে লিসা বেগমের সাথে তার রুমে চলে গেল। রুমে আসতেই লিসা বেগম দরজাটা লাগিয়ে খাটে গিয়ে বসলো। তারপরে তাদের দুজনকে ইশারা করে নিজের খাটে বসতে বলল। তোকে সেই কথাটা কইতাম, আমার রুমে নিয়ে আইছি, তাইলে শোন মনোযোগ দিয়ে। আমি বুঝতে গেছি বুড়ি। কি বুঝছস তুই? তুমি মনে হয় বুঝতে গেছো যে তুমি আর বেশি দিন বাঁচবা না, এই কারণে কি জমি জায়গা আমার নামে সব লিখে দিবা তাই পরিকল্পনা করছো? এই জাঙ্কুককে যেন কিছু দিও না, ওটাও আমাকে দিয়ে দিও। এরোতে তুই আমারে মাইরা লাইতে চাস? হ্যাঁ, আমি এখনো তোর বাচ্চা কাচ্চা দেখছি নি। জাঙ্কুক হন, তোর দাদা ঠিক করছে তোর লগে তের বিয়া দিয়ে দিবে। কি এই বুড়ি কি করছি? আমি এই জাঙ্কুকের কোনোদিনও বিয়ে করবো না। খুবই একটা কিছু করার নাই রে সরি, তোর দাদা ঠিক করে লাইছে, তোরা না কইলা তোকে বিয়া দিয়াই ছাড়বো। আল্লাহ, তুমি আমাকে শাস্তি দেওয়ার জন্য এই জাঙ্কুকেই বেছে নিলে, এর থেকে তুমি আমাকে তুলে দিতে। এই কথা শুনে জাঙ্কুক আর কথা বাড়ালো না, সে সেখান থেকে চলে গেল। জাঙ্কুককে যেতে দেখি তে তার নানিকে বলে, এই সেরি তুই আমার কথা হন, জাঙ্কুক না তোর শত্রু। বিয়ের পর তুই শত ইচ্ছা ওরে মারতে পারবি, পিটাইতে পারবি, গাল দিতে পারবি, তোর কিছু হইতে পারতো না। এই সুযোগ তুই হাতছাড়া করিস না সেরি। লিসার কথা শুনে চুপ হয়ে গেল। ও কিছুক্ষণ পর আবার বলতে শুরু করলো, আসলে এটা তো ভালো কথা, আমি তো এটা কোনোদিনও ভাবিনি। আচ্ছা সবভাবে বিয়েতে রাজি। দেখতে দেখতে 3টা দিন কেটে যায়। এই 3 দিনের মধ্যে নামজুন সাহেব খুব কষ্ট করে অ্যারেঞ্জ ম্যারেজ করে সবকিছুর। এই 3 দিনে জাঙ্কুক একবারও তের সামনে আসেনি, এমনকি তেও জাঙ্কুকের সামনে যায়নি। বাড়ি ভর্তি মেহমান। আর কিছু ঘন্টা পরেই তের সাথে জাঙ্কুকের বিয়েটা পড়াতে আসবে কাজী সাহেব। তেকে বসিয়ে রাখা হয়েছে, তার পাশে জাঙ্কুক বসে রয়েছে, কিন্তু দুজনে যেন আজ নিশ্চুপ, কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কিছু সময় পর কাজী সাহেব এসে বসলো, তারপরে তাদের বিয়ে পড়ানো শুরু হলো। যদি তুমি এই বিয়েতে রাজি থাকো মা, তাহলে বলো কবুল। কাজী সাহেবের এমন কথা শুনে মিসেস ইয়নজুন বেগমের বুকের বাম পাশটা ব্যথা দিয়ে ওঠে। সে ওড়না দিয়ে মুখ লুকিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। সুবিন সাহেব সবটা দেখে বুঝলো সে মিসেস ইয়নজুন
অবস্থা দেখে জাঙ্কুক খানিকটা বিরক্ত হয়। তারপরে তের পাশে সরে বসে। তারপরে তের হাতের পর জাঙ্কুক হাত রেখে তেকে ফিসফিস করে বলে, যদি রাজি থাকিস কবুল বল, আর যদি না থাকিস সেটাও বল। আমি বিয়ে ভেঙে দেবো, সমস্যা নেই, কিন্তু যা করবি তাড়াতাড়ি কর, আমার এখানে বসতে অসহ্য লাগছে। জাঙ্কুকের সাজানো কণ্ঠ শুনে তে আটকে ওঠে। সে তাড়াতাড়ি করে 3 বার কবুল বলে দেয়। তা দেখে সবাই অবাক হয়ে যায়। এরো জিমি, জাঙ্কুক তেরে কিতা কইল? ও সেরি তাড়াতাড়ি কবুল কইল কেন? এতে কোনো খাবলা আছে? তুই কিন্তু পরে আমার হইল কবি যে তেরে কি কইছিল জাঙ্কুক। বিয়ে সম্পূর্ণ শেষ হয়, কিন্তু ওখানে তে বসে থাকলেও জাঙ্কুক এক মুহূর্ত বসে না। গটগট করে নিজের রুমে চলে যায়। সব নিয়ম কানুন এক এক করে পালন করার পর জাঙ্কুকের রুমে তেকে বসিয়ে দিয়ে আসা হয়। এতক্ষণে জাঙ্কুককে রুম থেকে বের করে দিয়েছিল জিমিন। সন্ধ্যার আকাশে তারাগুলো ঝিলমিল করছে। আজ যেন আকাশটাকে বেশি ভালো লাগছে জাঙ্কুকের কাছে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে জাঙ্কুক আনমনে আকাশের দিকে তাকিয়ে রইল। এমন সময় জাঙ্কুকের কাঁধে একজন হাত দিয়ে জাঙ্কুককে বলে, সময়ের সাপেক্ষে অনেক কিছু বদলে যায়, কিছু সম্পর্ক হওয়ার থাকে না, তারপরেও হয়ে যায়। হয়তো এটা প্রকৃতির নিয়ম, কিন্তু জাঙ্কুক তুই আমার বোনকে দেখে রাখবি, আমাদের কথা দে। ওকে আমি বড্ড ভালোবাসি, ওর গায়ে একটা আঘাতও আমি সহ্য করবো না। জাঙ্কুক হাসুকে একবার সুগার দিকে তাকিয়ে রইল। সে কান্না করছে। জাঙ্কুক আনমনে হাসলো। আমি কখনো কষ্ট দিব না সুগা, নিশ্চিন্তে থাকতে পারিস। ভাইয়া, ভাইয়া, আম্মু তোমাকে ডাকছে। জাঙ্কুক জিমিনের কথা শুনে নিচে চলে গেল। ছাদের উপর দাঁড়িয়ে আছে সুগা আর জিমিন। জিমিন একটু কাশি দিয়ে সুগার দিকে তাকিয়ে বলে, কান্না করার কি আছে? আমি তো মনে করছি এখানে কান্না করার কিছু নেই। জিমিন, আমার সামনে থেকে যা এখান থেকে। ন্যাকামি করে কথা বলবি না, এগুলো আমার সহ্য হয় না। মেয়ে মানুষরা একটু ন্যাকামি করলে কি হয়? আমি না হয় একটু বেশি করি। দেখো আমি কত কিউট। এটা কি হলো? শালা, শত্রুকে বিয়ে করেছি, জানি না আজ কি শাস্তি অপেক্ষা করছে। এক হাত ঘন্টা টেনে খাটের উপর বসে বসে তে এসবই ভাবছে। এমন সময় দরজা খোলার আওয়াজ শুনে তে সেই দিকে তাকায়। রুমের মধ্যে জাঙ্কুক প্রবেশ করেছে, কিন্তু জাঙ্কুক কোনো কথা না বলে আলমারি থেকে টাওয়াল বের করে সোজা কটকট পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। এই ফালতু অ্যানাকন্ডা অনুমান ধরা খরগোশের সাথে আজ থেকে আমাকে এই বেডেই নাকি ঘুমাতে হবে। কেন আমি আলাদা রুমে ঘুমাইলে কি এমন সমস্যা? তাই বসে বসে জাঙ্কুককে হাজারটা গালি দিচ্ছে। এমন সময় জাঙ্কুক রুমে প্রবেশ করে। তের দিকে তাকিয়ে বলে, যদি সারা রাত এইভাবেই বসে থাকতে চাস তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে সাইড দে, আমি ঘুমাবো। জাঙ্কুকের এমন কথা শুনে তে বিরক্ত হয়ে বেড থেকে উঠে দাঁড়ায়। তারপরে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, অশুভ। তে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখে জাঙ্কুক উদাম গায়ে শুয়ে আছে বেডে। তে কোনো প্রকার কথা বাড়ালো না, কারণ এখন সে নিজেই চায় না ঝগড়া করতে। এখন সে খুবই ক্লান্ত, তাই জাঙ্কুকের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় কারো উষ্ণ হাতে ছোঁয়া পেয়ে তে কেঁপে ওঠে। পিছন ফিরে তাকিয়ে দেখে জাঙ্কুক তাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। জাঙ্কুকের দিকে ফিরতেই তে ঠোঁটের সাথে জাঙ্কুকের ঠোঁট স্পর্শ হয়। তে কেঁপে ওঠে, নড়াচড়া করবি না, আমাকে ঘুমাতে দে। তো ঘুমা না, আমাকে কেন জড়িয়ে ধরেছিস? ছাড় আমাকে। আর একবার যদি তুই তাড়াতাড়ি করে কথা বলিস তাহলে আমার দিকে কেউ খারাপ হবে না। এখন আমি তোর হাজবেন্ড, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। কিসের সম্মান? আমি সম্মান টমান দিতে পারবো না, আমাকে ছাড়। সম্মান দিবি দিবি, আমার প্রেমে হাবুডুবু খাবি একদিন না একদিন। কিন্তু তুই এভাবে নড়ছিস কেন? তোর যে দুটো বল আছে সেটা আমাকে জানাতে চাস? লড়ার ফলে আমার সাথে মিশছিস। জাঙ্কুকের কথা শুনে তে পুরো ফিউজ হয়ে যায়। সে নিজের দিকে তাকিয়ে দেখে আসলেই জাঙ্কুক নিজের হাত দুটো ঢিলা করে। এক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে তে ড্রেসের ভিতর হাত ঢুকিয়ে দেয় জাঙ্কুক। তে সাথে সাথে জাঙ্কুকের হাতটা খামচে ধরে, তারপরে বলে, এইসব এসব কি হচ্ছে? হাত সরাতে, আমার কাছে আমাকে করতে দে, হাত সরাতে বলেছি। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে নেশালো দৃষ্টি নিয়ে জাঙ্কুক তের দিকেই তাকিয়ে আছে। তে আঁকতে ওঠে, তাড়াতাড়ি নিজের হাতটা সরিয়ে দেয়। জাঙ্কুক আস্তে আস্তে করে তের দুটো কমলা লেবুতে প্রেস করে, সাথে সাথেই তে চোখ বন্ধ করে ফেলে। এটা একটু বেশি নরম না? জাঙ্কুকের এমন নির্লজ্জজনক কথা শুনে তে চোখ খোলে। জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে জাঙ্কুক টেবিল মার্কা একটা স্মাইল দিয়ে তের দিকেই তাকিয়ে আছে। বেশি নরম, টেস্ট করতে হবে। জাঙ্কুক
চাঙ্কুকের কথাটা বলতে দেরি সাথে সাথেই চাঙ্কুক তীর জামার ভিতর ঢুকে পড়ে। চাঙ্কুক সাথে সাথে তীর ব্ল্যাকবেরির উপর মুখ বসিয়ে দেয় আর একটা হাত দিয়ে প্রেস করতে থাকে। তীর আবেশে একটু কাতর সুরে বলে, এটা কি করছেন চাঙ্কুক ভাইয়া? চাঙ্কুক তীর কথা শুনে মুখটা সরিয়ে তীর দিকে তাকিয়ে বলে, আজ আমাদের ফার্স্ট নাইট, একদম আমার সাথে বাড়াবাড়ি করবি না, তীর নষ্ট করবি না এই রাত। চাঙ্কুক কথাটা বলে তীরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তীর মুখের মধ্যে মুখ ডুবিয়ে দেয়। চাঙ্কুক প্রথম থেকে সফট কিস করলে এখন সে খুবই হার্ড হয়ে যায়, খুবই রুড ভাবে তীরকে কিস করছে। তীর সাথে সাথে চাঙ্কুকের চুল খামচে ধরে। চাঙ্কুক তীরকে কিস করতে করতে এক হাত দিয়ে তীরকে আনড্রেস করে ফেলে। তারপরে তীর দিকে তাকিয়ে, তীর লাইটটা দিয়ে ভালোভাবে দেখতে পারছে না। না না, লাইট আসবে না। কেন? আমি ড্রিম লাইটে দেখতে পাচ্ছি না ভালো করে, আমার এই ভিউটা লাগবে, খুব ভালো করে দেখতে হবে আমার। চাঙ্কুক সাথে সাথে বেড সুইচটা অন করে দেয়। তীর লজ্জায় চোখ খেচে বন্ধ করে দেয়। ওয়াও, তীর ড্রিম বডি, আসলেই তো তুই জোস। কথাটা বলেই চাঙ্কুক তীর উপর ঝাঁপিয়ে পড়ে। চাঙ্কুক তীর গলায় বাইট করছে, এই সুযোগে তীর হাত বাড়িয়ে বেড সুইচটা অফ করে দেয়। চাঙ্কুক তীর গলা থেকে ছেড়ে আস্তে আস্তে মুখটা নিচের দিকে নিয়ে আসে। তারপর তীর দিকে তাকিয়ে বলে, তীর এখানে একটা কিস করি না। তীর কার কথা শুনে চাঙ্কুককে তীর না করার পরেও চাঙ্কুক সে একই কাজটা করে। চাঙ্কুক পজিশন ঠিক করে তীরকে বলে, প্রথম একটু ব্যথা লাগবে, সহ্য করে নিবি, আমাকে বাধা দিবি না তীর, যত খুশি চাচাবি, তাতে কোনো সমস্যা নেই, রুম সাউন্ড প্রুফ। তীর এতক্ষণে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। সে চাঙ্কুককে দু হাত বাড়িয়ে ডাক দেয় নিজের কাছে। বিসমিল্লাহ। এতক্ষণে এটারই বাকি ছিল। তীর ব্যথা সহ্য করতে না পেরে অনেক জোরে চিল্লিয়ে ওঠে, আমার ব্যথা লাগছে। বেবি, don't call me Jungkook, call me Daddy. No, Daddy. It's so tight there. আমি কিছু বলতে পারবো না, ভিডিও দেখে এইটুকুনো বলতেই আমার ফেটে গিয়েছে। দেখো সারা রাত এটা কন্টিনিউ করতে লাগলো। জাঙ্কুক দেখে ভোর 4টার দিকে ছেড়ে দেয়। এর মধ্যে অনেকবারই সেন্সলেস হয়ে গিয়েছে, কিন্তু জাঙ্কুক তাকে ছাড়েনি। এই সারা শরীর ব্যথায় কেটে যাচ্ছে। অনেক কষ্টে জাঙ্কুককে ছাড়িয়েছে। জাঙ্কুক তার পাশে শুয়ে হাঁপাচ্ছে। জাঙ্কুককে খুশি মারছে। অংশগুলো আমার ব্যথা করছে, এখন কি হবে? জাঙ্কুক শোয়া অবস্থায় ড্রয়ার খুলে পেনকিলার তীর সামনে ধরে আর পানি তীরকে খাইয়ে দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো বেবি, সকালে উঠলে সবই ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে তীর ঘুম ভাঙতেই দেখি জাঙ্কুক তার পাশে নেই। জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। পরক্ষণে কাল রাতের কথা তীর মনে পড়তে চাদর দিয়ে মুখ ঢেকে এমনটা দেখতে পেয়ে জাঙ্কুক তীরকে বলে, মুখ লুকায় আর কি লাভ, নিজের শত্রুর কাছেই ভার্জিনিটি দিয়েছো তুমি। জাঙ্কুকের এমন কথা শুনে তীর মেনে নিতে পারল না। তার গায়ে ফুসকা পড়ে গেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে বেড থেকে পড়ে গেল। আমার কোমর, শয়তান লোক কোথাকার। তীর কথা শুনে জাঙ্কুক কোনো কথা বলল না, সোজা তীরকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। তারপরে বাথটবে শুয়ে দিয়ে বলে, শাওয়ার নিয়ে বেডে শুয়ে থাকো বেবি, তুমি সিঁড়িতে নামতে পারবে না আজ, আমি তোমার খাবার নিয়ে আসছি। জাঙ্কুক তীরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। নিচের নামতেই লিসা তার দিকে এগিয়ে এসে বলে, এরো জাঙ্কুক, দেখো নে, তোমার নাতি তো আর উঠতে পারবে না বেড থেকে, ও কোমর ভেঙে দিয়েছি তো রাত্রে। এরো জাঙ্কুক, তুই দেখি তো দাদার ল্যাম, একদম ভালো কাজ করছো। বুড়ি, এত কথা না বলে তোর খাবারটা দাও, ওকে খাইয়ে দিয়ে আসি, আমাকে কলেজ যেতে হবে। এরো জাঙ্কুক, তুই দেখি এক রাতেই বউ পাগল হয়ে গেছিস, আগে তো জানতাম না। তা কবে বাচ্চা কাচ্চা বউ দেখবো? বুড়ি, তা এই বাটে আর হচ্ছে না, সিজন 2 এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এরো জাঙ্কুক, তোরে আমি বিশ্বাস করতাম না, তুই একটা ভিডিও সারস 1 বছর পর, তুই এক্ষুনি সিজন 2 ছাড়বি।